Hi friends, warm welcome to Students Platform, and now we are going to discuss our last part of the poem On Killing a Tree. তো বন্ধুরা আগের পার্টে আগে দুটো ভিডিওতে আমরা অন কিলিং এ ট্রি কবিতাটি দুটো পার্ট অর্থাৎ একটা তার গ্র্যাজুয়াল যে গ্রোথ আর সেকেন্ড পার্টে আমরা যে ম্যান যে ফিউটাইল অ্যাটেম্পটস টু কিল আ ট্রি সেটা নিয়ে আমরা করেছি আলোচনা। আজকে আমাদের লাস্ট পার্ট লাস্ট এপিসোড গাছকে কিভাবে হত্যা করা গেল বা তার প্রসেসটা কি সেটা আজ আমরা জানবো। তো চলো বন্ধুরা দেখো আমাদের যে লাস্ট পার্টটা শুরু হচ্ছে নো নো আ সিঙ্গেল ওয়ার্ড but this single word emphasizes the entire sentence or the earlier attempts on the part of human beings to kill the tree completely. অর্থাৎ এই যে নো এই ওয়ার্ডটা এই সেন্টেন্স অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে, এটা কি করছে সম্পূর্ণ নেগেটস করে দিচ্ছে মানুষের যে চেষ্টা, কি চেষ্টা গাছকে সম্পূর্ণরূপে হত্যা করার, যেটা আমরা আগের পার্টে দেখলাম। তাহলে নো নেগেটস ম্যানস হ্যাকিং এন্ড চপিং, ম্যানস এক্সেসিভ ভায়োলেন্স টু কিল আ ট্রি কমপ্লিটলি। তাহলে গাছকে হত্যা করার যে হিংস্রতা, যে অদম্য যে হিংস্রতা বা যে নিষ্ঠুর প্রয়াস, সেটা কি হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল। তো নো। Now in this last part the poet seemed to be giving us some suggestions, some instruction or the process how to kill a tree. But as I said earlier, that the poet is not giving us a suggestion. The poet is mocking us. The poet is satirizing on our hypocrisy, on our cruelty. তাহলে আমাদের যে লাস্ট পার্টটা দেখে মনে হবে যে কবি বোধহয় আমাদের কোনো পরামর্শ দিচ্ছেন, কোনো প্রস্তাব দিচ্ছেন যে গাছকে কিভাবে হত্যা করতে হয়, তার প্রসেসটা আমাদেরকে বলছেন। কিন্তু বন্ধু তা নয়। এটা আমি বলেছিলাম যে কবি এখানে কি করছে, আমাদেরকে যে আমাদের যে চরিত্র, আমাদের যে প্রকৃতি স্বভাব, গাছের প্রতি যে আচরণটা আমরা করি, সেগুলোকে নিয়ে কবি ব্যঙ্গ বিদ্রুপ করছেন তীব্রভাবে। দ্য রুট ইজ টু বি পুলড আউট, অর্থাৎ শিকড়টাকে কি করতে হবে, পুলড আউট মানে কি, ড্র্যাগ আউট করা, অর্থাৎ উৎপাদন করা, টেনে হিজড়ে বের করে আনা। তো গাছের শিকড়টাকে আমাকে টেনে হিজড়ে বের করে আনতে হবে কোথা থেকে, আউট অফ দি অ্যাঙ্করিং আর্ট। অ্যাঙ্করিং আর্ট অর্থাৎ এই যে দিস ওয়ার্ড অ্যাঙ্করিং clearly suggests that the poet has drawn the word from the marine life. অর্থাৎ এই অ্যাঙ্করিং কথাটা দিয়ে আমরা বুঝতে পারছি যে কবি এই কথাটা তিনি এনেছেন কথা থেকে, সামুদ্রিক জীবন থেকে। দেখো এই অ্যাঙ্কর মানে হচ্ছে নোঙ্গর করা। তো নোঙ্গর করার ক্ষেত্রে আমরা দেখি যে বোট, তাহলে বোটকে তীরে নোঙ্গর করতে হয় যাতে বোটটা অন্য কোথাও না চলে যেতে পারে। দ্যাট মিনস দ্য বোট ইজ কেপ্ট ফিক্সড now with an hook like object so that it cannot move aside or move out anywhere. তো একইভাবে এখানে অ্যাঙ্করিং আর্ট হচ্ছে কি, মাটির সঙ্গে গাছের শিকড়টাকে কি করা হয়েছে, ওকে পুঁতে রাখা হয়েছে। অর্থাৎ শিকড়কে আমরা জানি শিকড় কি করে, মাটির সঙ্গে আঁকড়ে থাকে, মানে রুট কি করে, মাটিকে গ্রাস্প করে আর কি, আঁকড়ে থাকে, যেখান থেকে আমরা গাছের শিকড়কে সহজে আলাদা করতে পারি না। এর জন্য আমাদের কি প্রয়োজন, অত্যন্ত ফোর্সের প্রয়োজন। তো এখানে আমাদেরকে কি, তাহলে অ্যাঙ্করিং আর্ট মানে আমরা কি দেখলাম, মাটির সঙ্গে গাছের যে শিকড়টা সেটা একেবারে কি করেছে না, ওতপ্রোত ভাবে জড়িত। তো একে অপরের সঙ্গে ইন্টারওভেন। তো তাকে আমাকে কি করতে হবে, পুল আউট অর্থাৎ সমূলে উৎপাদন করতে হবে, টেনে হিজে ওখান থেকে বের করতে হবে। বেশ, নেক্সট ইট ইজ টু বি রোপড টাইট। দেখো আগেরটা দেখো কি ছিল, দ্য রুট ইজ টু বি পুলড আউট, এটা প্যাসিভ সেন্সে ছিল, প্যাসিভ ভয়েসে ছিল। অর্থাৎ কি বোঝাচ্ছে, এটা কম্পালশন, বাধ্যবাধকতা বোঝাচ্ছে। অর্থাৎ দিস টাস্ক ইজ ম্যান্ডেটরি ইন অর্ডার টু কিল আ ট্রি। গাছকে মারতে হলে আমাদেরকে এই কাজগুলো করতেই হবে। তো
তো এখানে দেখো ইট ইজ টু বি রোপড টাইট, তাহলে রোপটা এখানে ভার্ব অর্থে ব্যবহৃত হয়েছে, আর টাইট তো ভার্বই। তো একে দড়ি দিয়ে বাঁধতে হবে। রোপ মানে কি এখানে দড়ি নয়, দড়ি দিয়ে বাঁধা, দড়ি দিয়ে বাঁধতে হবে। টাইট দাও মানে বাঁধা। দেখো রোপটায় আমার এই যে টাইট কথাটা বুঝিয়ে দিচ্ছে, তাহলে আমাকে আবার টাইট কথাটা আনার অর্থ হলো যে দ্য পোয়েট কি করছেন, দ্য পোয়েট ইজ এমফাসাইজিং দ্য টাস্ক অফ কিলিং দ্য ট্রি, অর্থাৎ গাছকে হত্যার এই কাজটাকে তিনি জোর দিচ্ছেন। তিনি তো কি করতে হবে, রোপ টাইট, গাছটাকে আমাকে দড়ি দিয়ে শক্ত করে বাঁধতে হবে। তারপরে কি করব, অ্যান্ড পুলড আউট স্ন্যাপড আউট। এরপরে কি করবো, পুলড আউট, পুলড আউটটা আগেও পেয়েছি আমরা। কি করা বললাম যে সমূলে উৎপাদন করা, ড্র্যাগ আউট টেনে হিজে বের করে আনা, কোথা থেকে, মাটি থেকে। তো এবারে আমরা হয় ওকে কি করলাম, সমূলে উৎপাদন করলাম, টেনে হিজে বের করে আনলাম, তার মানে কি করলাম, স্ন্যাপড আউট। স্ন্যাপড আউট মানে কি, ব্রেক সামথিং ইনটু টু, অর্থাৎ কোনো কিছু উইথ এ শার্প নয়েজ, অর্থাৎ কোনো কিছুকে আমরা মানে দুমড়ে মুচড়ে ভেঙে দিই কি একটা শব্দ করে, তীক্ষ্ণ শব্দ করে আর কি। তো স্ন্যাপড আউট মানে সশব্দে কোনো কিছু ভেঙে দেওয়া, হ্যাঁ, মুটকে ভেঙে দেওয়া আর কি। তো আমরা এই কথার সঙ্গে আমাদের একটা ম্যাচ আছে লাইনের, কি ছিল কি না, দড়ি দিয়ে মারো টান রাজা হবে খান খান। তো একইভাবে আমাকে কি করতে হবে, ওই যে গাছটিকে, গাছের শিকড়টিকে দড়ি দিয়ে বাঁধলাম, তো দড়ি দিয়ে আমরা টান মারলাম, হয় এটা কি হবে, উৎপাটিত হবে অর্থাৎ বেরিয়ে আসবে, অথবা শিকড়ের একেবারে গোড়া থেকে এটা ভেঙে যাবে, সশব্দে ভেঙে যাবে। তো সেটাই হলো স্ন্যাপড আউট। অর পুলড আউট এন্টায়ারলি, অথবা কি করতে হবে, পুলড আউট এন্টায়ারলি মানে কি আবরুট, গাছকে কি করবো আমরা সমূলে উৎপাদন করবো, মানে কি তার শিকড় সমেত, অর্থাৎ গাছের শিকড়টাকে আমরা এখানে ভেঙে দিচ্ছি না, গাছের একেবারে শিকড় সমেত যেখানে গাছটা অ্যাঙ্কর্ড হয়েছে, হ্যাঁ, গাছটাকে যেখানে আশ্রিত বা গাছটাকে যেখানে পুঁতে রাখা হয়েছে মাটির সঙ্গে, সেখান থেকে আমরা একেবারে কি করবো, শিকড় সমেত গাছটাকে বের করে আনবো। অর পুলড আউট এন্টায়ারলি আউট ফ্রম দি আর্থ কেভ। দেখো একবার বলা হচ্ছে অ্যাঙ্করিং আর্থ, আবার আলাদা এক্সপ্রেশন কি বলা হচ্ছে, ফ্রম দি আর্থ কেভ। তাহলে এখানে মাটির গুহা, তাহলে মাটির গুহা মানে কোনটা, দ্য হলো পার্ট ইনসাইড দি আর্থ, অর্থাৎ when the tree is uprooted the hollow space or the hollow part inside the earth appears to be an earth cave। যখন কোনো গাছকে আমরা কি করলাম না, শিকড় সমেত উবড়ে ফেললাম, তখন মাটির ভিতরে যে ফাঁকা অংশটা, যে ফাঁকা অংশকে কি মনে হবে, মাটির গুহা, দেখতে যেন মনে হয় মাটির গুহার মতো, যেখানে গাছটা মানে কি ছিল, ওই জায়গাটাকে ফিল আপ করেছিল, পূরণ করেছিল। তো যখন আমরা সেটাকে তুলে ফেললাম, সেটাকে মনে হচ্ছে যেন মাটির গুহা। বেশ, অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড। তো যখনই আমরা গাছটাকে শিকড় সমেত কি করলাম, মাটির সেই যে গুহা থেকে বের করে আনলাম, তখন কি হবে, দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজ, গাছের যে শক্তি কি হলো, সেটা বেরিয়ে এলো। বেরিয়ে মানে এখানে এক্সস্ট করে আর কি, শক্তি কি হলো, শেষ হয়ে গেল। অর্থাৎ গাছের তার শক্তি কোনটা, তার রুটটা। যখন আমরা তাকে শিকড় সমেত বের করে আনলাম সেই মাটির গুহা থেকে, তখন তার শক্তিও নিঃশেষিত হয়ে গেল, শেষ হয়ে গেল, শক্তিও বেরিয়ে এলো। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট। দ্য সোর্স অফ হোয়াট, দ্য সোর্স অফ দ্য স্ট্রেংথ অফ আর রুট। তাহলে এর আগে আমরা দেখলাম কি, গাছের যে শিকড়, গাছের শিকড়ের যে শক্তি, সেটা কি হলো, নিঃশেষিত হয়ে গেল, সেটা বেরিয়ে এলো বা তার শেষ হয়ে গেল। দ্য সোর্স, সোর্স মানে হচ্ছে কি উৎসস্থল, মানে অরিজিন, কিসের উৎসস্থল, অফ দ্য স্ট্রেংথ অফ আর রুট। তাহলে গাছের যে শক্তির যে মূল উৎস, সেটা হলো তার শিকড়। তাহলে গাছ তার শিকড়ই তার শক্তি সঞ্চয় করে রাখে। তো দেখো বন্ধুরা, আমরা তাই তো দেখলাম, গাছকে আমরা সম্পূর্ণ কেটে ফেললাম একেবারে গোড়া থেকে, হ্যাঁ, তাকে একেবারে মাটির খুব কাছ থেকে আমরা কেটে ফেললাম, কিন্তু কি দেখলাম, গাছ আবার পুনরায় তার আগের রূপে ফিরে এলো।
গাছকে কি মারতে পারলাম না। কিন্তু যখন আমরা গাছের শিকড়কে আঘাত করব, সেটা আমরা দেখব, তার গাছের পক্ষে আর বাঁচা সম্ভব হবে না। তাহলে গাছের শক্তির মূল আধার, সে আধার কোনটা? তার শিকড়। সেই শিকড়টা কেমন তার সম্পর্কে ডেসক্রাইব করা হচ্ছে হোয়াইট অ্যান্ড ওয়েট। তাহলে দ্য রুট অফ দ্য ট্রি ইজ হোয়াইট অ্যান্ড ওয়েট। গাছের শিকড়টাকে দেখতে কেমন লাগবে? হোয়াইট অ্যান্ড ওয়েট। ফার্স্ট হোয়াইট কেন? গাছের শিকড়টা সাদা দেখি আমরা কেন? বিকজ the root of a tree remains hidden inside the earth. It doesn't get sunlight, and that's why it seems to be white. Not seems to be, it looks white. At the same time, it looks wet. একে দেখতে লাগে ভিজে কেন না? it supplies water and other minerals from the earth to the various parts of the tree. গাছের শিকড়টাকে আমরা সাদা দেখছি কারণ কি না? গাছের শিকড়টা মাটির মধ্যে ওটা কি থাকে? গুপ্ত থাকে, সেটা সূর্যের আলো পায় না। তো আমরা বন্ধুরা জানি যে সূর্যের আলোতে কি হয় না, একটা ট্যানিং তৈরি হয়, অর্থাৎ যেটা কালচে হয়, পান্ডুল বর্ণ হয়ে যেতে পারে। ভাবো আমাদের শরীরের যে অংশগুলো সূর্যের আলোয় আলোকিত হয় সেগুলোর কালারটা, আর যেগুলো সাধারণত আমরা মানে প্রকাশিত হয় না, তো সেগুলোর কালারটা ডিফারেন্ট হয়। তো একইভাবে হোয়াইট কেন না? গাছের শিকড়টা মাটির নিচে গুপ্ত থাকে। এন্ড ওয়েট মানে ভিজে বা সিক্ত। কেন ভিজে বা সিক্ত? কারণ গাছের শিকড়ের কাজটা কি না? কাজটা হচ্ছে মাটি থেকে জল এবং অন্যান্য খনিজ লবণ গাছের অন্যান্য পার্টসে, অন্যান্য অংশে পৌঁছে দেয়। সারাক্ষণই গাছের এই কাজ থাকে, তো সেই জন্য এটা ওয়েট, এটা সিক্ত বা ভিজে। তো গাছের শিকড়টা কেমন আমরা দেখলাম। The most sensitive মানে the most sensitive part of the tree. তাহলে গাছের সব থেকে সংবেদনশীল অংশ কোনটা? তার শিকড়। তো শুধু সংবেদনশীল নয়, the most vital part, the most important part of the tree is its root. গাছের শিকড়ই হলো তার সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে মূল অংশ। তার কারণটা আমরা বলেছি। এবার দেখো যে সেটা কি, আচ্ছা এই যে সেন্সিটিভ ওয়ার্ডটা, এই সেন্সিটিভ ওয়ার্ডের দ্বারা কবি আবার কি বলেছেন? দ্য পোয়েট এগেন পার্সনিফাইজ দ্য ট্রি। গাছকে তিনি আবার ব্যক্তিত্ব আরোপ করছেন। গাছকে তিনি আবার এখানে গাছ নয়, কোনো মানুষ হিসেবে তিনি তুলে ধরছেন, তাই তিনি সেন্সিটিভ আমাদের মতো। হিডেন মানে কি? লুকিয়ে রয়েছে, লুকায়িত, কনসিল্ড। কোথায়? ফর ইয়ার্স ইনসাইড দি আর্থ। ফর ইয়ার্স মানে কি? বছরের পর বছর ধরে ইনসাইড দি আর্থ, মাটির মধ্যে। অর্থাৎ গাছের শিকড়টাকে আমরা দেখতে পাই কি? তাহলে শিকড়টা গাছের কি? শিকড়টা মাটির নিচে বেড়ে ওঠে। তাহলে দ্য রুট অফ এ ট্রি গ্রোজ আন্ডারনিথ দি আর্থ, একেবারে মাটির নিচে বেড়ে ওঠে। তো সেটা হলো কি? সেটা শিকড়টা তাহলে কি হলো? মাটির মধ্যে লুকিয়ে থাকে। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং। আচ্ছা বেশ, তাহলে এত পর্যন্ত আমরা কি দেখলাম? যে প্রসেস, যে কিভাবে গাছের শিকড়টাকে আমরা তুলে ফেলবো, আর গাছের শিকড়টার কি ফাংশন, সেটা কেমন দেখতে, সে সম্পর্কে আমরা দেখলাম। এবারে দেখো দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং। আজকে আমরা শিকড় সব তুলে ফেলেছি, এবার কি করব? দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং। এই যে প্রসেসটা, একে অ্যাকচুয়ালি বলা হয় সিজনিং অফ টিম্বার। অর্থাৎ আমরা যে কোনো কাঠকে বা কোনো গাছের গুড়িকে যখন আমরা তাকে ব্যবহারের উপযোগী করার জন্য যে প্রসেসটাকে আমাদের মানতে হয়, সেটা হচ্ছে এটা প্রসেস। কিন্তু এই প্রসেসের মধ্যে দিয়ে গাছের প্রতি কত নিষ্ঠুরতা, কত নির্মমতা আমরা করে থাকি, তো সেটাই কবি এখানে দেখিয়েছেন। অর্থাৎ তখন পর্যন্ত গাছের মধ্যে প্রাণ রয়েছে, তাকে আমরা শিকড় সব তুলে ফেললাম, ঠিক কথা, তো তার মধ্যে এখনো প্রাণ রয়েছে। দেখো দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং। তাহলে গাছটাকে আমরা এবার কি করব? স্কর্চিং করব। গাছের শিকড়টাকে কি করবো? স্কর্চিং মানে কি? রোদে ঝলসানো। অর্থাৎ দেখে আমরা রোদের মধ্যে ফেলে রাখবো। যদি খুব গ্রীষ্মের প্রখর রোদ্রে 5টা মিনিট বসতে বলা হয়, আমরা পারবো? কিন্তু গাছকে আমরা কি করছি? তাকে শিকড় সময় তুলে ফেলে তাকে রোদে আমরা ফেলে রাখছি, তখনও কিন্তু গাছের মধ্যে প্রাণ রয়েছে। একইভাবে অ্যান্ড চোকিং।
চোকিং মানে কি করা, শ্বাসরুদ্ধ করা, সাফোকেট করা, অর্থাৎ একে কি করা, শ্বাস নিতে না দেওয়া। যদি একটা মাছকে মনে করো আমরা পুকুর থেকে বা জল থেকে তুলে ফেললাম, তুলে ওকে আমরা যদি কোথাও ল্যান্ডে রেখে দিই, তো তাহলে তার যে অবস্থা হবে, আমাদেরকে মনে করো ইফ উই আর ডিপ বাই ফোর্স ইনসাইড or into water, so what will happen? The same condition is of the tree. তো গাছকে আমাদেরকে যেমন যদি কি হয়, যা জলের মধ্যে দিয়ে আমাদেরকে ডুবিয়ে রাখা হয় জোর করে, তো তাহলে আমাদের যে অবস্থাটা হবে, মাছকে যদি আমরা জল থেকে তুলে ফেলি তার যে অবস্থা হবে, তো গাছকে তার কি করছে, আমরা মাটি থেকে তাকে শিকড় সময় তুলে ফেলে দিয়ে আমরা তাকে রোদে ফেলে রেখেছি, তো তারই একই দশা হবে। তাহলে কি দেখছি আমরা, স্কর্চিং এন্ড চোকিং। তো তাকে কি করছে, রোদে ঝলসাচ্ছি, তাকে আমরা শ্বাসরুদ্ধ করছি, তাকে গলা আমরা টিপে ধরছি। ইন সান এন্ড ইয়ার, তাহলে এই যে স্কর্চিং এন্ড চোকিং, এই বিষয়টা হচ্ছে কোথায়, সান এন্ড ইয়ার। তাহলে এই প্রসেসটাতে হেল্প করছে কারা, সান এন্ড ইয়ার। তাহলে সূর্যের আলো এবং বাতাস। এর আগে দেখো, এর আগে আমরা দেখছিলাম যে সান এন্ড ইয়ার এরা কারা ছিল, এরা ছিল লাইফ গিভার্স। Actually, they were giving lives to the tree. Now they are life takers. They are acting as life takers. তাহলে এরা আগে কি করছিল, সেই গাছটার প্রাণ বাঁচিয়েছিল, এখন ওরা প্রাণ কেড়ে নিচ্ছে, তাই না? তো সান এন্ড ইয়ারে গাছের স্কর্চিং আর চোকিং হচ্ছে। ব্রাউনিং, হার্ডেনিং, এবার কি হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে। যখন আমরা কি দেখছি, যে গাছকে আমরা রৌদ্রে ঝলসালাম, তাকে আমরা শ্বাসরুদ্ধ করলাম, অর্থাৎ রৌদ্রে আমরা ফেলে রাখলাম, তখন আমরা কি দেখছি, তার রং কালার চেঞ্জ হচ্ছে, ব্রাউনিং। সেটা আস্তে আস্তে কি হচ্ছে, বাদামি ব্রাউনিং। তাহলে ব্রাউনিং মানে আমরা কি দেখলাম, যে গাছটি ক্রমশ বাদামি রঙে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ এই যে কালার ক্রমশ চেঞ্জ হচ্ছে। কেন না, গাছটা আগে গ্রিন ছিল, তাহলে গ্রিন থেকে যখন আমরা গাছটাকে তুলে ফেললাম, তখন আস্তে আস্তে ফেল হয়ে যাচ্ছে। এবারে যখন আমরা কি, when the tree is left in sun and air, যখন তাকে সূর্যের আলো এবং বাতাসে রেখে দেয়া হলো, তখন আস্তে সেটা বাদামি রঙে রূপান্তরিত হলো। একে বলা হয়, কি বললাম, যে সিজনিং অফ টিম্বার। হার্ডেনিং, এবার দেখো গাছটা ক্রমশ কি হচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে, স্ট্রিফেন, টাফেন হয়ে যাচ্ছে। কেন, গাছের যে জলীয় অংশটা ছিল, জলীয় যে বা রসালো যে অংশটা ছিল, তো সেটা আস্তে আস্তে কি হচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তো শুকিয়ে গিয়ে গাছটা ক্রমশ শক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, সরি, the tree is gradually coming to solidarity or turning to solidity, ক্রমশ শক্ত আবরণে বা শক্ত কোন পদার্থে রূপান্তরিত হচ্ছে। টুইস্টিং, টুইস্টিং মানে কি, টুইস্টিং মানে মোচড় নেওয়া বা বাঁক নেওয়া। তো তার মানে ডিস্টর্ট, অর্থাৎ বিকৃত হয়ে যাওয়া বা বেন্ড, এদিক ওদিক বাঁক নেওয়া। গাছটা যখন কি হচ্ছে, তার রস সমস্ত নিঃশেষিত হয়ে গেল, মানে রসটা নিষ্কাশন করে দিলাম, শুকিয়ে যাচ্ছে, তখন গাছটা আর স্ট্রেট রইল না। গাছটা মনে করো কোনো একটা গাছ সোজা ছিল, সেটা আস্তে আস্তে বাঁক নিচ্ছে। যেমনটা আমরা মানুষও তাই, যদি আমাদেরকে মৃত্যুর পরে যদি রৌদ্রে রেখে দেওয়া হয়, তাহলে আমাদের শরীর আস্তে আস্তে বাঁক নিতে আরম্ভ করবে। তো একেবারে গাছের ক্ষেত্রে হচ্ছে। এবারে উইদারিং, তাহলে উইদার মানে কি, ড্রাই আপ হয়ে যাওয়া, অর্থাৎ তার রস সব একেবারে কি হলো, এক্সস্ট হয়ে গেল, সব নিঃশেষিত হয়ে গেল, অর্থাৎ গাছটা একেবারে সম্পূর্ণ শক্ত কোনো আবরণে রূপান্তরিত হলো। গাছের আর মধ্যে কি কোনো আর প্রাণ রইল না, তার প্রাণ একেবারে শেষ হয়ে গেল, সেটা আস্তে আস্তে শুকনো দড়ির মতো হয়ে গেল, খসখসে হয়ে গেল, সেটা উইদারিং, একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা হচ্ছে উইদার হয়ে যাওয়া। তাহলে এগুলো সব প্রসেস ছিল। অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং তারপরেই এটা হয়ে গেল। তো তারপরে মানে কি, দ্য লাস্ট প্রসেস কি ছিল, উইদারিং। তো এরপরে গাছটার কি হলো, ইট ইজ ডান, এটা সম্পূর্ণ হলো, এটা হয়ে গেল। তাহলে ইট সিগনিফাইজ দ্য কমপ্লিট কিলিং অফ এ ট্রি, দ্য সাকসেসফুল কিলিং অফ এ ট্রি। গাছকে যে হত্যা করতে আমরা সফল হলাম, সেটাই হচ্ছে ইটটা বোঝাচ্ছে, বা ইট ইন্ডিকেটস দ্য ফাইনাল ডেস্টিনি অফ এ ট্রি, গাছটার যে শেষ নিয়তি বা ভাগ্য নির্ধারণ করছে। ঠিক আছে, তো ইট ইজ ডান মানে কি, এটা সম্পূর্ণ হলো, এটা মানে গাছটাকে সম্পূর্ণ আমরা মারতে সক্ষম হলাম, গাছটা আর বেঁচে রইল না, বা তার প্রাণ ফেরার কোনো সম্ভাবনা রইল না। তাহলে এইভাবে আমরা কি করলাম না, গাছটাকে সম্পূর্ণরূপে
হত্যা করলাম। তো তিনটে পার্টের মধ্যে দিয়ে আমরা গ্র্যাজুয়াল গ্রোথ, সেকেন্ড পার্টে আমাদের যে অ্যাটেম্প ছিল মারার জন্য ব্যর্থ হয়েছিলাম, লাস্ট পার্টে যে অ্যাটেম্পটা আমরা করলাম তাতে আমরা সাকসেসফুল হলাম, অর্থাৎ গাছকে আমরা সম্পূর্ণ হত্যা করলাম। দেখো আমি বলছিলাম যে এই কবিতাটা অত্যন্ত সিম্বলিক্যাল পোয়েম। এটা এখানে যে ওয়ার্ড গুলো পেয়েছিলাম আগে, হ্যাঁ, তো এখানেই দেখো এই ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং, উইদারিং, তো এই সমস্ত ওয়ার্ড গুলো, তারপরে তোমার স্কর্চিং, হ্যাঁ, এদিকে রয়েছে তোমার হোয়াইট ওয়েট, এই সমস্ত ওয়ার্ড গুলো ভীষণ সিম্বলিক্যাল। তাহলে এইগুলো সাজেস্ট করছে কি না, গাছের একদিকে গাছের প্রাণ শক্তি, অপরদিকে ধ্বংসাত্মক শক্তি, অর্থাৎ আমরা যে ধ্বংস লীলায় মেতেছি গাছকে হত্যা করতে, প্রকৃতিকে হত্যা করতে, সেটাও এখানে বুঝিয়ে দেওয়া হলো। তাহলে এইভাবে অন কিলিং এ ট্রি কবিতা সম্পূর্ণ হলো। থ্যাংক ইউ বন্ধুরা।